এই ফাস্ট কল দিছি বিড়ি ফার্স্ট কল আমার। তুই যে আমারে কইলি সুইটি ম্যাডামের লগে আবার সেটিং করা দিবি দিছস? আমি ওই চিঠিটা সুইটি ম্যাডামের ব্যাগে দিয়ে আইছি। আমার মায়ের আল্লাহ, আমার বাপে প্রতিদিন রাত্রে কই জানি বাইরে হয়। আমার মনে হইতেছে বুঝছিস আঙ্কেল মনে হয় প্রেম করে। মুখ সামলায় কথা বলতে বলছি না, একবার কথাটা কি টানা জানি বুঝছ নাই? বাসায় নতুন আম্মু আনার জন্য বুঝছস। বাম গালের ভিতরে একটা বন চটকা নামাবো বুঝছো? কিন্তু নাজনীন তো আমার বান্ধবী। তুই যে হিতির লগে এত বড় গেম খেলি ফেলাইলি, সোর আমি করি কাজটা কিন্তু ঠিক করলি। এখন তোর ভালো রেজাল্ট লাগবো নাকি তোর বান্ধবী লাগবে এটা তোর ভালো রেজাল্ট কিন্তু বান্ধবী। এটাই ভালো রেজাল্ট লাগবে, তো ভালো রেজাল্ট নিয়ে ভাবো। সাপা ছিল ওদিকে। আরে না রে বাবা, ওটা সাপ না, ওটা গাছের শুকনা ডাল। তুই এখনো ভীতুই আছিস? আমি মনে করছিলাম সাপ। যাক বাচ্ছি। তো তুই এত রাত্রে বাইরেছিস কেন? আসলে তুমি এত রাত্রে বেরোছো কেন? কই যেতেছো এত রাত্রে তুমি? আমারে দেখতে বাইরেছিস না? হ্যাঁ আব্বা, তুমি প্রতিদিন রাত্রে বের হও, আমি 1 মাস ধরে দেখতেছি। সর্ষে খেতে যাইতেছিলাম। কেন ওইখানে কেন? তুই আমার কাছে মোবাইল চাইছিলি না, আমি তো গেছিলাম মোবাইলের দোকানে। ভালোটার তো অনেক দাম। তুই তো জানোস যে আমার ব্যবসাটা মন্দ যাইতেছে, আবার তুই একটা মোবাইল চাইছস। আবার এদিকে সর্ষে খেতে কামলা পাইতেছি না, তাই নিজেই কাটি। রাইতে রাইতে কাটলে মানুষ তো দেখবো না। কি হলো? মন খারাপ করিস কেন? আরে পাগল, আমি তো ছোটবেলা থেকে এগুলা করতেছি। তুই ভালো রেজাল্ট করছস, আমার কাছে একটা মোবাইল চাইছস, আমার একটা দায়িত্ব আছে না বাজার। কি হলো? আব্বা আমার মাফ করে দাও আব্বা। আরে মাপ চাষকে কি হয়েছে কবি তো? আমি তোমার যোগ্য সন্তান না, যা মন চায় তা করছি। বদমাশি করছি, ফাইজলামি করছি, কখনো কখনো তোমার কথা ভাবি নাই, কখনো তোমার কথা চিন্তা করি নাই। আব্বা তুমি অনেক কষ্ট করো আব্বা, আমি নিজের যোগ্যতায় রেজাল্ট আনি নাই। তাইলে প্রশ্ন পাইছিলাম, প্রশ্ন পাই পরীক্ষা দিচ্ছি। আমার মাফ করে দাও আব্বা। চল বাড়ি চল, অনেক রাত হয়েছে, চল। আব্বা তুমি শুধু আমার একবার বলো যে মাফ করে দিছো, আমি বাসায় যাবো, বাসাটা মাফ করো প্লিজ। করছি করছি, চল।
আব্বা আমি অনেক বড় অপরাধ করে ফেলছি, আমার মারো, বকা দাও, ব্যাট দিয়ে পিটাও, ব্যাটটা এনে দিও তো। এই বস, প্রধান রুটিনা, আমি যা বলি মনোযোগ দিয়ে শোন। আমার বাবা, আমার মা খুব কষ্ট করে আমাদের লেখাপড়া শিখেছে। আমরা ছিলাম 7 ভাই আর 5 বোন। আমার বাবা স্কুলের শিক্ষক ছিলেন। তিনি যে বেতন পাইতেন সেটা দিয়ে আমাদের সংসার চলতো না। আমার মা কাপড় সেলাই করতেন, আমি আর আমার বড় ভাই সেই কাপড় নিয়ে গঞ্জে বিক্রি করতাম। আমাদের বাড়িতে কুপিবাতি জ্বলত। কুপিবাতি জ্বালায় আমরা সব ভাই বোন গোল হয়ে বসে লেখাপড়া করতাম। আমার মা তো দাদি, তার কোনো অক্ষর জ্ঞান ছিল, তিনি লেখাপড়া জানতেন, কিন্তু লেখাপড়ার প্রতি তার ছিল গভীর ভালোবাসা, শ্রদ্ধা। তুই যেটা করছস সেটা কেন করছস জানোস? লেখাপড়ার প্রতি তোর কোনো শ্রদ্ধা ভালোবাসা নাই। আল্লাহ পাক এটা পছন্দ করে। ইলম, বিদ্যা, জ্ঞান, এটা আল্লাহ পাকের পছন্দ। এই জন্য আমাদের নবীজিও বলছেন যে জ্ঞান অর্জনের জন্য শুধু চীন দেশ পর্যন্ত যাও। কেন বলছে জানোস? সেই সময় আরব দেশ থেকে চীন দেশে যাওয়া চাকরিখানি কথা ছিল না, অনেক কষ্টের ছিল। তিনি সেই অর্থে কথাটা বলছেন। নবীজিও লেখাপড়া পছন্দ করতেন। আর তুই যা করতেছস এগুলা করতেছস অশ্রদ্ধা থেকে। লেখাপড়ার প্রতি তোর কোনো ভালোবাসা নেই। তোর লেখাপড়া করার দরকার নাই। যে জিনিসের প্রতি তোর কোনো শ্রদ্ধা নাই, ভালোবাসা নাই, সেটা করা না করা সমান কথা। তোর চাচা, তোর ফুপু, আমরা পরীক্ষা সবসময় ভালো করতাম, আমাদের রেজাল্ট ভালো ছিল। আমার মা আমাদের শিখাইছে যে লেখাপড়া করা একটা ভালোবাসার জিনিস, একটা শ্রদ্ধার জিনিস, কিন্তু তোর মধ্যে সেটা নাই। আমি পিতা হিসেবে ব্যর্থ। আমি তোরে শিখাইতে পারি নাই যে লেখাপড়া, জ্ঞান অর্জন যেটা একটা ভালোবাসার জিনিস, শ্রদ্ধার জিনিস। তুই বাদ দে, তোর লেখাপড়ার দরকার নেই। আর দুষ্টামি করবি না কেন? তোর তো দুষ্টামি করারই বয়স। দুষ্টামি করবি, বদমাইশি করবি, কিন্তু তার একটা সীমা থাকা উচিত। তুই সেই সীমা অতিক্রম করছিস। তুই যেটা করছিস সেটা দুষ্টমির মধ্যে পড়ে না, এটা অন্যায়, এটা অপরাধ। আমি তোকে ক্ষমা করতে পারবো না, কারণ অন্যায়কে প্রশ্রয় দেওয়ার মতো মানুষ আমি না। তুই তোর প্রিন্সিপালের কাছে যাবি, ভুল স্বীকার করবি, তার কাছে ক্ষমা চাবি, তারপর সে যেটা ভালো মনে করে সেটা করবে। আমার কিছু বলার নেই। আজাদ দিছে, চল আমার সাথে বসে নামাজ পড়বি। যায় নামাজে বসে তওবা করবি যে এইরকম কাজ, এরকম অপরাধ, এরকম অন্যায় তুই জীবনে আর কোনোদিন করবি না। চলো।
আমার ক্লান্ত বিকেল, বুকে হাওয়া লাগিয়ে হাঁটা কতটা পথ হেঁটেছি গন্তব্যহীন চেনায় শহরের গলি। তোদের মাঝে যখন থাকি আমি পৃথিবী তখন আপন লাগে। তোরা ভুলে যাস না কখনো আমাদের বন্ধুত্ব রঙিন কোনো ঘুড়ির মতো। চিরচেনা শহরে প্রতিটি দেয়ালে বুকে চাপা অভিমান, তাও প্রতি প্রহরে চোখে স্বপ্ন নিয়ে বেঁচে থাকার গান। খুব বেশি না বোঝা আমার জীবনে কিছু বন্ধু নিয়ে রাতের পরে দিন, দিনের পরে রাত এই অভিযান। সন্ধ্যা নামার আগে ঘামে ভেজা শরীরে বাড়ি ফেরার তারা। আমার শহুরে জীবনের গল্প লেখে যারা, তোদের বলি আমার ক্লান্ত বিকেল, বুকে হাওয়া লাগিয়ে হাঁটা কতটা পথ হেঁটেছি গন্তব্যহীন চেনায় শহরের গলি। তোদের মাঝে যখন থাকি আমি পৃথিবী তখন আপন লাগে। তোরা ভুলে যাস না কখনো আমাদের বন্ধুত্ব রঙিন কোনো ঘুড়ির মতো। কোনো ঘুড়ির মতো। আমার ক্লান্ত বিকেল, বুকে হাওয়া লাগিয়ে হাঁটা কতটা পথ হেঁটেছি গন্তব্যহীন চেনায় শহরের গলি। তোদের মাঝে যখন
থাকি আমি পৃথিবী তখন আপন লাগে। তোরা ভুলে যাস না কখনো আমাদের বন্ধুত্ব রঙিন কোনো ঘুড়ির মতো। চিরচেনা শহরে প্রতিটি দেয়ালে বুকে চাপা অভিমান, তাও প্রতি প্রহরে চোখে স্বপ্ন নিয়ে বেঁচে থাকার গান। খুব বেশি না বোঝা আমার জীবনে কিছু বন্ধু নিয়ে, রাতের পরে দিন, দিনের পরে রাত এই অভিযান। সন্ধ্যা নামার আগে ঘামে ভেজা শরীরে বাড়ি ফেরার তারা, আমার শহুরে জীবনের গল্প লেখে যারা, তোদের বলি আমার ক্লান্ত বিকেল, বুকে হাওয়া লাগিয়ে হাঁটা কতটা পথ হেঁটেছি গন্তব্যহীন চেনায় শহরের গলি। তোদের মাঝে যখন থাকি আমি পৃথিবী তখন আপন লাগে। তোরা ভুলে যাস না কখনো আমাদের বন্ধুত্ব রঙিন কোনো ঘুড়ির মতো। কোনো ঘুড়ির মতো। আমার ক্লান্ত বিকেল, বুকে হাওয়া লাগিয়ে হাঁটা কতটা পথ হেঁটেছি গন্তব্যহীন চেনায় শহরের গলি। তোদের মাঝে যখন থাকি আমি পৃথিবী তখন আপন লাগে। তোরা ভুলে যাস না কখনো আমাদের বন্ধুত্ব রঙিন কোনো ঘুড়ির মতো।